নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন গপ্পগুনো ঠেক। আমাদের আজকের নিবেদন লেখিকা গার্গীর কলমে প্রিয়তমা। গল্প পাঠে গার্গী, গল্পের সূত্রধার আমি আইজ্যাক। শুরু করতে চলেছি আমাদের আজকের গল্প। এক বর্ষা বৃষ্টি দিলাম, রুদ্দু দিলাম সাথে, তোমার আমার ভালোবাসা সারা জীবন থাকে। বেশ কিছুদিন ধরে মধুসূদনের মায়ের শরীরটা বেশ খারাপ, তাই বেশ কিছুদিন সে কাজে যেতে পারেনি। ছোটবেলায় মধুসূদনের বাবা মারা যায়, তাই তার মা তাকে কষ্ট করে মানুষ করে। মাধ্যমিক পরীক্ষার কিছুদিন আগে মধুসূদনের মা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার বলে স্ট্রোক হয়েছে। তারপর কোনো রকমে মাধ্যমিক পরীক্ষা দেয় এবং মাধ্যমিক পরীক্ষাতে পাশও করে ভালো নম্বর নিয়ে। কিন্তু সংসারের দারিদ্রতা কাটানোর জন্য পড়াশোনা ছাড়তে হয় মধুসূদনকে। তাদের আত্মীয়দের কাছে সাহায্য চায় মধুসূদন, কিন্তু কেউ সাহায্য করে না। তাই অবশেষে মধুসূদনের পাশের বাড়ির এক ভদ্রলোক, যাকে সে কাকু বলে সম্বোধন করত, সে তাকে একটা হোটেলে হোম ডেলিভারি বয় হিসেবে নিযুক্ত করে। তারপর থেকে সে সেখানে কাজ করে। বেশ কিছুদিন সে কাজে যেতে পারেনি, তাই তাড়াতাড়ি মাকে ওষুধ খাইয়ে তৈরি হলো কাজে যাবার জন্য। তারপর সে কাজে যাবার জন্য জলদি সাইকেলটা বের করে। কাজের জায়গায় পৌঁছলো। হোটেলের ম্যানেজার লোকটি ভীষণ খিটখিটে, শুধু টাকা টাকা করেন, মনে দয়া মায়া বলে কিচ্ছু নেই। মধুসূদনকে দেখে বলল, কি হলো নবাব পুত্তুর, এতদিন পর আমাকে ধন্য করতে এসছো বুঝি? মধুসূদন বলল, আসলে মায়ের শরীরটা খুব খারাপ। হোটেলের মালিক বলল, তো কি হয়েছে? তুই জানিস আমাদের এখানে হোম ডেলিভারি বয়ের কত অভাব। তোর জন্য কত ডেলিভারি দিতে পারিনি, কত ক্ষতি হলো। এই ক্ষতিপূরণ কি তোর মরা বাপ করবে? এসব শুনে মধুসূদনের বেশ খারাপ লাগলো, কিন্তু কি করবে, কাজটি ছাড়তেও পারবে না। ঘরে মা অসুস্থ, অসুস্থ মায়ের মুখের দিকে তাকিয়ে। তাছাড়া সে খুব বেশি শিক্ষিত না যে তাকে কোনো ভালো কাজে কেউ নেবে। তারপর মালিক বলে, তুই চলে যা, আমার অন্য লোক রেখে নেব। মধুসূদনের মুখ ভারাক্রান্ত হয়ে গেল। সে মালিকের হাতে পায়ে পড়ে অনুরোধ করলো। তারপর মালিক বলল, ঠিক আছে, একটা সুযোগ দিলাম, যা। তারপর মধুসূদন খুশি হলো। তারপর মালিক বলল, হ্যাঁ শোন, ৪২ নগরের SMN ২০৩ নম্বর ফ্ল্যাটে ১২টার মধ্যে খাবার দিয়ে আসতে হবে। একটু দেরি হলে কিন্তু ওরা টাকা দেবে না, তাই ১২টায় খাবারটা দিয়ে আসবি। তারপর মধুসূদন বলল, আচ্ছা মনে থাকবে মালিক। তারপর মধুসূদন রওনা দিল সাইকেল করে দুদিকে খাবারের প্যাকেট নিয়ে। হঠাৎ রাস্তায় যেতে যেতে একটা বাইকের সাথে ভীষণ জোরে ধাক্কা লাগে তার। সে মাটিতে লুটিয়ে পড়ে। বাইকওয়ালা বলে, স্টপ ইট, কোথা থেকে আসে এগুলো? ঠিক করে সাইকেলও চালাতে পারে না, ফালতু। এসব বলে সে গাল মন্দ করে এবং চলে যায়। মধুসূদন একা রাস্তায় সাইকেল নিয়ে পড়ে থাকে। খাবারের প্যাকেটও পড়ে যায়। মধুসূদন মাথায় হাতে পায়ে চোট পায়। চারিদিকে লোক জড়ো হয়ে যায়। হঠাৎ করে একটি মেয়ে রাস্তা দিয়ে কলেজ যাচ্ছিল। রাস্তায় ভিড় দেখতে পেয়ে সে ভিড় সরিয়ে দাঁড়ালো এবং দেখল একটি ফর্সা ২১ থেকে ২০ বছর বয়সের ছেলে, পরনে নীল জামা, কালো প্যান্ট, মাথায় দিয়ে রক্ত পড়ছে, হাত ও পাও কেটে গেছে। এসব দেখে মেয়েটি মধুসূদনের কাছে যায় এবং বাকি যে লোকগুলো ভিড় করে দাঁড়িয়ে তাদের বলে, আপনারা কি মানুষ? দেখছেন একজন আহত হয়েছে, আর আপনারা তাকে হাসপাতালে ভর্তি না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছেন? যান যান এখান থেকে, চিৎকার করে বলে। তারপর মেয়েটি মধুসূদনকে তার ওড়না দিয়ে মাথায় ব্যান্ডেজ করে দেয়। মধুসূদন বলে, এ কি করছেন? মেয়েটি বলে, চুপ, আপনি একদম চুপ করুন, কোনো কথা বলবেন না। দেখছেন না কতটা রক্ত বেরিয়েছে? আপনি এক্ষুনি হাসপাতালে চলুন। মধুসূদন
তখন মাথায় ব্যথায় কিছু কাজ করছে না। তাছাড়া তার 12টার আগে খাবার পৌঁছে না দিলে কাজটি আর থাকবে না। তাই মধুসূদন বলল, না আমি জানি না, আমি এখন যেতে পারবো না। মেয়েটি বলে, আপনি এক্ষুনি আমার সাথে হাসপাতালে যাবেন। মধুসূদন বলে, আমি ঠিক আছি। মেয়েটি বলে, ঠিক আছে বললে তো হবে না, চলুন। মধুসূদন যেন না বলতে পারল না। তারপর মেয়েটি মধুসূদনকে একটি অটোতে তুলে করে দুজন মিলে হাসপাতাল গেল। তারপর হাসপাতালে পৌঁছলো দুজন। ডাক্তার দেখল এবং বলল, অল্পর মধ্য দিয়ে চলে গেছে, বড় কিছু হতে পারত। এখন কদিন বেড রেস্টে থাকুন, আমি ওষুধ লিখে দিচ্ছি আর ব্যান্ডেজ করে দিচ্ছি। তারপর ডাক্তার ওষুধ লিখল। তারপর মেয়েটি বলল মধুসূদনকে, এখন ঠিক লাগছে? মধুসূদন বলে, কিছুটা। মেয়েটি বলে, চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিই। মধুসূদন বলে, না ঠিক আছে, আমাকে কাজে যেতে হবে। মেয়েটি বলে, এই অবস্থায় কাজে যাবেন? খবরদার যাবেন না, আমি বলছি। মধুসূদন বলে, না গেলে কাজ থেকে বের করে দেবে, অনেক ছুটি হয়ে গেছে। মেয়েটি বলে, কোনো কথা শুনবো না, আপনাকে অটো করে দিচ্ছি আর ওষুধ কিনে দিচ্ছি, পুরো সোজাসুজি শয্যা বাড়ি যাবে। মধুসূদন বলে, এসবের কি দরকার? মেয়েটি বলে, দেখুন সমাজে মানুষই তো মানুষকে বিপদে সাহায্য করবে। তারপর মেয়েটি বলে, আপনার বাড়ি? মধুসূদন বলে, কাঁচকলিন মোড়। মেয়েটি বলে, বেশ। তারপর ওষুধ কিনে দেয়। মেয়েটি মধুসূদনকে অটোতে তুলে দেয়। তারপর মধুসূদন বাড়ি পৌঁছয়। ওর মা ওকে দেখে অস্থির হয়ে ওঠে। মধুসূদন বলে, অস্থির আবার কিছু নেই, আমি ঠিক আছি এই বলে সে তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে ওষুধ লাগায় এবং তারপর ঘরে থাকা মুড়ি আর জল চিনি খায় এবং ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। ঘুমের ঘরে স্বপ্নে মধুসূদনের যেন ওই মেয়েটি, সুন্দর ফর্সা টানা টানা চোখ, চুল বাঁধা, কানে ছোট্ট একটা সোনার দুল যাতে সূর্যের আলো পড়ে চকচক করছিল, তাতে মেয়েটির মুখ যেন দ্বিগুণ উজ্জ্বল হয়ে ওঠে। এসব মনে পড়তে থাকে। হঠাৎ কলিং বেলের শব্দ। সকাল হয়ে গেছে। মধুসূদন ঘুম থেকে উঠল, দরজা খুলল, দেখল সেই মেয়েটি। সে অবাক হয়ে গেল। মেয়েটি বলল, ভেতরে আসতে পারি? মধুসূদন বুঝতে পারে না কি বলবে। তারপর বলল, আসুন। মধুসূদন ছোট ঘর বাবা তৈরি গেছিল, দুটো রুম, একটা রান্নাঘর, একটা বাথরুম আর একটা স্টোর রুম। মধুসূদনের ঘরটি বেশ গোছানো, দেওয়ালে তার আঁকা একটা ছবি টানানো, একটা চেয়ার টেবিল, পাশে রাখা একটি খাট, দেয়ালের রং খসে পড়ছে। মেয়েটি ঘরে ঢুকল। মধুসূদন বলল, বসুন। মেয়েটি বলল, হ্যাঁ হ্যাঁ বসছি। তারপর বলল, এখন কেমন আছে? মধুসূদন বলল, ওই মোটামুটি। মেয়েটি বলল, ওষুধ খেয়েছেন? মধুসূদন বলল, হ্যাঁ। তারপর বলল, আপনি একা থাকেন না কেউ থাকে? মধুসূদন বলল, মা আর আমি। মা অন্য ঘরে ঘুমোচ্ছে, বাবা ছোটবেলায় মারা গেছে, তখন আমি মাধ্যমিক দিই। তারপর মেয়েটি বলে, এখন এখন কি করেন, মানে কি নিয়ে পড়ছেন? মধুসূদন বলল, আর পড়াশুনো, বাবা চলে যাওয়ার পর মা ভেঙে পড়েছে, সংসারও অচল হয়ে গেছে, পড়াশুনো ছেড়ে দিই। আত্মীয়রা সাহায্য করেনি, তাই পাশে এক কাকুকে একটা ধরে করে একটা হোটেলে কোনো রকমে ওই ডেলিভারি বয়ের কাজ করি আর কি। আর তাছাড়া যদি পড়াশুনোও চালু রাখতাম, কলেজের সেকেন্ড ইয়ার হতো। তারপর কথা বলতে বলতে মধুসূদনের চোখ দিয়ে জল নেমে আসে। মেয়েটি সব শুনে তার কষ্ট হয় মেয়েটির মনে। মেয়েটি বলে, বুঝলাম। আচ্ছা আমার পরিচয়টা দিই। আমি অনন্যা চ্যাটার্জি, সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, বাড়ি পার্থপুর। তারপর মেয়েটি বলে, আপনি যা বলে মানে তুমি বলছি তুমি আবার সেম এজই হবে? মধুসূদন বলে,
আচ্ছা ও ঠিক আছে, তুমি বলো। মধুসূদন বলে, আমার বাড়ি চিনলে কি করে? মেয়েটি বলে, কালকে তো বললে। মধুসূদন বলে, ও হ্যাঁ ভুলে গেছিলাম। তারপর মধুসূদন বলে, জল আনি, দাঁড়াও। অনন্যা বলে, আরে এই অবস্থায় আর জল আনার দরকার নেই। তারপর অনন্যা বলে, শোনো না, তোমার মানিব্যাগটা কাল ওখানে হসপিটালে ফেলে চলে এসেছিলে, এই নাও তোমার টাকার ব্যাগ। তারপর মধুসূদন নেয়। তারপর মেয়েটি বলে, একটু জল দাও তো। মধুসূদন বলল, এই তো তুমি বললে খাবে না। অনন্যা বলে, উফ দাও না। তারপর মধুসূদন জল আনতে যায়। অনন্যা তারপর ওর মানিব্যাগে 1500 টাকা রেখে দেয়। তারপর মধুসূদন জল নিয়ে আসে। অনন্যা জল খায়। তারপর বলে, বেশ, আচ্ছা এবার আমি উঠি। এই বলে অনন্যা চলে গেল। মধুসূদন তারপর দরজা লাগিয়ে খাটে বসলো। মানি ব্যাগ দেখতে গেল, দেখলো 1500 টাকা। ও তো অবাক, ভাবলো এত টাকা কে দিল। তারপর সে ভাবলো কি করে, অনন্যাকে তো ভিতরে বসিয়েছিলাম, কি হলো। তারপর অনুব্রতর মাথা কাজ করলো না। তারপর হঠাৎ সে লক্ষ্য করলো অনন্যা তার আইডেন্টিটি কার্ডটা ফেলে গেছে। তারপর ও মধুসূদন ভাবলো, হ্যাঁ এটা অনন্যারই কাজ। তারপর সে আইডেন্টিটি কার্ডটা তুলল এবং দেখলো অ্যাড্রেসটা। তারপর মধুসূদন ঠিক করলো পরদিন সকালে অনন্যার বাড়ি গিয়ে দিয়ে আসবে। তারপর মধুসূদন দোকানে যায় এবং চা খায়, একটা সিগারেটও ধরায়। তারপর সে ভাবে কাজে যাবে, কিন্তু তারপর আবার ভাবে তার তো শরীরটা তেমন ভালো নয়, যদি কিছু হয় তার বৃদ্ধা মাকে দেখবে কে, তাই সে আর কাজে গেল না। তারপর মধুসূদন ঘরে আসে, স্নান করে, অসুস্থ অবস্থায় রান্না করে এবং মাকে খাওয়ায়, নিজে খায়। মধুসূদনের মা কথা বলতে পারতো না, কিন্তু মধুসূদন কষ্ট হলে মায়ের কাছে যেত। মধুসূদন মাকে জড়িয়ে থাকতো। তার মা বুঝতে পারত, ও কেঁদে উঠত। সেই দিনও খাবার পর অনুব্রত শরীরটা খারাপ লাগায় মায়ের কাছে শুয়ে পড়ে। অনুব্রত ক্লান্ত থাকায় ঘুম চলে আসে তাড়াতাড়ি। অনুব্রত ঘুমের ঘোরে অনন্যাকে কল্পনা করে, কানের ছোট্ট সাদা দুল, মাথা ভর্তি কালো চুল বাঁধা, টানা টানা চোখ, মিষ্টি হাসি, গায়ের রং উজ্জ্বল। তারপর হঠাৎ অনুব্রতর ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সে জল খায় এবং ভাবে, এসব কি স্বপ্ন দেখছে সে, এটা ঠিক না। তার অনেক কর্তব্য আছে মায়ের প্রতি, তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। মধুসূদনের মা কথা বলতে পারতো না, কিন্তু মধুসূদনের কষ্ট হলে সে মায়ের কাছে যেত এবং মধুসূদনের মাকে জড়িয়ে থাকতো। তার মা বুঝতে পারতো, ও কেঁদে উঠত। সেই দিনও খাবার পর মধুসূদনের শরীরটা খারাপ লাগায় মায়ের কাছে শুয়ে পড়ে। মধুসূদন ক্লান্ত থাকায় ঘুম চলে আসে তাড়াতাড়ি। মধুসূদন ঘুমের ঘুরে অনন্যাকে কল্পনা করে, কানে ছোট্ট দুল, সাদা, মাথা ভর্তি কালো চুল বাঁধা, টানা টানা চোখ, মিষ্টি হাসি, গায়ের রং উজ্জ্বল। তারপর হঠাৎ মধুসূদনের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সে জল খায় এবং ভাবে সে কি সব স্বপ্ন দেখছে, এটা ঠিক না। তার অনেক কর্তব্য আছে মায়ের প্রতি, তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। তার জন্য এসব মেয়েদের ভালো লাগা, এগুলো ঠিক তার জন্য নয়। তাদের মতো ছেলেদের ভালো লাগার অধিকার নেই। অনন্যা তার প্রাণ বাঁচিয়েছে, এগুলো ভাবা ঠিক না। তারপর সেদিন রাত্রে সে আর ঘুমোয় না। পরদিন সকালে অনুব্রত, মানে যার নাম মধুসূদন, মধুসূদনের আরেকটি নাম ছিল অনুব্রত, যাই হোক, অনন্যার বাড়ি যায়। সে অ্যাড্রেস দেখে, একটা বিরাট 3 তলা বাড়ি, যার সামনে ফুলের বাগান, সামনে বড় গেট, বাড়ির সামনে লেখা কুঠির বাংলো। সে বাড়ির ভিতর প্রবেশ করে এবং দেখে বাড়ির সামনে কালো রঙের 4 চাকা এবং কাছে একটা সুইমিং পুল। তার বাগানে একটা মেয়ে গার্ডেনিংয়ের কাজ করছে। তারপর মধুসূদন মেয়েটির কাছে যায় এবং ডাকে, শুনছেন? মেয়েটি ঘোরে। মধুসূদন
এর দিকে তাকায়। মেয়েটি ছিল অনন্যা। চুলে খোপা করা, গায়ে পিঙ্ক টপ আর হাফ প্যান্ট পরা, কানে ছোট্ট দুল আর হাতে কাঁচি, তার কপালে মাটি লেগে। অনন্যা বলে, এ কি মধুসূদন, তুমি? অনন্যা বলে, তুমি এখানে কি করে? মধুসূদন বলে, হ্যাঁ আমি। তোমার আইডেন্টি কার্ডটা পড়েছিল, তাই ওটাতে অ্যাড্রেস লেখা আছে, ওটা দেখে আমি তোমার বাড়ি চিনে আসি। আমি তোমাকে কালকে টাকাটা ফেরত দিতে এলাম। অনন্যা একটু থতমত খেয়ে বলে, কোন টাকা? মধুসূদন বলে, দেখো অনন্যা, কাল তুমি যে টাকাটা আমার ব্যাগে রেখেছ। অনন্যা বলে, দেখো মধুসূদন, ওই টাকাটা তোমার দরকার, আমি জানি। আমি শুনলাম তো তোমার বাবা ছোটবেলায় মারা যায়, তোমার মা অসুস্থ, তুমি সংসারের দায়িত্ব নেবার জন্য কলেজ ছেড়ে দাও, নয়তো তুমি আমার মতো কলেজে পড়তে, একই ক্লাসে, মানে ধরো আমরা বন্ধু হতাম। তা তুমি আমায় বন্ধু ভাবতে পারো না? মধুসূদন বলে, দেখো অনন্যা, তুমি আর আমি দুজন আলাদা সোসাইটিতে বিলং করি। তোমার ফ্যামিলি অনেক বড় লোক, আর আমার সোসাইটির থেকে অনেক দূরে। আমরা অনেক দারিদ্রতার শিকার। তো কি করে তুমি আমি বন্ধু হব বলো? তারপর অনন্যার হাতে টাকা দিয়ে গেল। অনন্যা অনুব্রতর হাত চেপে ধরে বলে, দেখো মধুসূদন, বন্ধুত্ব মানে এটা নয় যে ধনী গরিবের বিভেদ থাকতে হবে। বন্ধুত্ব মন থেকে আসে, মনের টান। তুমি যদি মন থেকে আমায় বন্ধু ভাবো, তাহলে টাকা দেবে না। তারপর মধুসূদন বলে, তা হয় না অনন্যা, টাকাটা নাও। তারপর জোর করে টাকাটা অনন্যার হাতে দেয়। মধুসূদন বলে, আচ্ছা বেশ, আজ থেকে আমরা বন্ধু। অনন্যা খুব খুশি হয়। তারপর মধুসূদন হাত বাড়ায় এবং অনন্যা মধুসূদন হ্যান্ডশেক করে। হঠাৎ করে অনন্যার বাবা মিস্টার শুভাশিস বোস বলে, অনন্যা, এটা কে? অনন্যা বলে, ও বাবা, তোমাকে কাল বলেছিলাম না একটা ছেলে অ্যাক্সিডেন্টের কথা, তো এই সেই ছেলেটি, আমার বন্ধু মধুসূদন। মধুসূদন বলে, নমস্কার কাকু। মিস্টার বোস বলে, আচ্ছা। মিস্টার বোস বলে, কি করো তুমি? মধুসূদন বলে, তেমন কিছু না কাকু, একটা হোটেলে কাজ করতাম, ডেলিভারি বয়। মায়ের শরীর খারাপের জন্য কাজে অ্যাবসেন্ট হয়ে যায় কিছুদিন, তাই ম্যানেজার বলেছিল এরপর থেকে ছুটি হলে কাজে আর রাখবে না। তারপর আমার অ্যাক্সিডেন্ট হয়, আর কাজে যায়নি, বোধ হয় ম্যানেজার আর কাজে রাখবে না। এই বলে মধুসূদনের মুখটা শুকিয়ে যায়। মিস্টার বোস বলে, আরে ঠিক আছে, ভেঙে পড়ছো কেন? অত ভেঙে পড়ার কিছু হয়নি, এ তো হতেই পারে। আমাদের বাড়ির মালিটা কিছুদিন আসবে না, যতদিন না আসবে তুমি করে দিও গার্ডেনিং। কি পারো তো? মধুসূদন খুব খুশি হয়, বলে, হ্যাঁ পারবো। তারপর মিস্টার বোস বলে, কাল থেকে কাজে লেগে পড়ো, আর তুমি আমার মেয়ের বন্ধু। মিস্টার বোস বলে, অনন্যা, যা ওকে ভেতরে নিয়ে যা। তারপর অনন্যা বলে, মধুসূদন চলো, ভেতরে নিয়ে যায়। মধুসূদন বলে, আরে না, আজ একটু কাজ আছে। তারপর মধুসূদন অনন্যা ওর বাবাকে বিদায় জানিয়ে যে যার কাজে চলে গেল। তারপরের দিন মধুসূদন সময় মতো কাজে আসে। অনন্যা কলেজে যাবার জন্য তৈরি হয়। মিস্টার বসু মধুসূদনকে একটি গাছ কাটিং করতে বলে। মধুসূদন গাছটি এত সুন্দর কাটিং করে তা দেখে মিস্টার বসু খুব প্রশংসা করেন এবং বলে, খুব ভালো। তারপর মধুসূদন দুপুরে মিস্টার বসুকে ঘরে যায় এবং খাবার খায়। মধুসূদন বাড়ি চলে যাচ্ছিল। মিস্টার বসুর স্ত্রী অনুরাধা দেবী বলেন, এ কি বাবা, ভর দুপুরে বাড়ি থেকে যেতে নেই, জানো না গৃহস্থের অকল্যাণ হয়। তারপর পরম যত্নে মধুসূদন অনন্যার মা মধুসূদনকে খাইয়ে দেয়। তারপর মধুসূদন কাজ করছিল। বিকেলবেলায় অনন্যা কলেজ থেকে বাড়ি ফেরে। তারপর মধুসূদনের সাথে দেখা হয়। অনন্যা বলে, এ কি তুমি? মধুসূদন বলে, হ্যাঁ, এই কাজ শেষ করলাম, বাড়ি যাব। অনন্যা বলে, আমি সবে ঘরে এলাম আর তুমি চলে যাবে? এখন থাকো, আমি ফ্রেশ হইনি, তারপর গল্প করব তোমার সাথে। তারপর অনুব্রতকে জড়িয়ে ধরে।
তারপর অনুব্রত অনন্যার রুমে যায়। তারপর অনন্যা ফ্রেশ হয়ে আসে, মধুসূদন নিজের রুমে যায়। তারপর কলেজে গল্প করে, মধুসূদন গল্প শুনতে থাকে। অনন্যার মা খাবার নিয়ে আসে। অনন্যা আর মধুসূদন দুজনে বলে, বাহ দাও। কিন্তু মধুসূদন বলে, কাকিমা আর খাবো না। অনন্যার মা বলে, দেখো তুমি আমার মেয়ের বন্ধু আর তুমি আমার কাকিমা বলেছ, তাই আমি তোমার মায়ের মতো, মায়ের কথা শুনতে হয়। আর হ্যাঁ শোনো, আমি রাত্রের জন্য রান্না করছি, তোমার মা আর তোমার জন্য সারাদিন পরিশ্রম করে তোমাকে হাত পুড়িয়ে রান্না করতে হবে না, ঘরে গিয়ে খাবারটা গরম করে নিও। তারপর মধুসূদন রাজি হলো। অনুরাধা দেবী হাতে লুচি আর তরকারি নিয়ে এলো। তারপর কিছু খাবার প্যাক করে দিল। তারপর বাড়ি পৌঁছে মাকে খাবার গরম করে খাইয়ে নিজে ফ্রেশ হয়ে বসলো। তারপর মধুসূদন ভাবলো, এত আদর, এত আপ্যায়ন, ভালোবাসা যে সে পেয়েছে অনন্যার বাড়ি থেকে, তা আর কোথাও পায়নি। তার টাকা নেই বলে তাকে সবাই হেউ করে। অনেকবার ডেলিভারি দিতে গিয়ে একটু লেট হলে লোকে তাকে খুব কাজে অপমান করে। এসব ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ল। তারপর সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মাকে খাইয়ে নিজে খেয়ে অনন্যাদের বাড়ি গেল। তারপর সে গার্ডেনিংয়ের কাজ শুরু করে। দিনটি ছিল শনিবার, তাই অনন্যাদের কলেজের হাত ছুটি। সে তাড়াতাড়ি ঘরে চলে এলো। এরপর অনন্যা ফ্রেশ হয়। তারপর অনন্যার মা মধুসূদন ও অনন্যাকে খেতে দেয়। খাবার খাবার পর মধুসূদন ও অনন্যা গল্প করতে যায় অনন্যার ঘরে। অনন্যার ঘরটি ছিল খুব গোছানো, বড় বিছানা, বিছানার পাশে জানালা, দেয়ালে তার হাতে আঁকা একটা ছবি। মধুসূদন বলে, এটা কার আঁকা? অনন্যা বলে, কার আবার? আমার। মধুসূদন বলে, দারুণ তো। অনন্যা বলে, থ্যাংক ইউ। তারপর দুজনে অনেক গল্প করে। অনন্যা বলে, কাল ফ্রি আছো? মধুসূদন বলে, হ্যাঁ, কেন বলো তো? কাল একটু শপিংয়ে যেতাম। মা বাবা কাল তো মামা বাড়ি যাচ্ছে, মামা বাড়ি কাছে, বিকেলে চলে আসবে, তার আগে যদি চাও আমার সাথে। মধুসূদন বলে, বেশ চলো। তারপর বেশ কিছুক্ষণ গল্প করে দুজন। তারপর মধুসূদন বাড়ি ফিরে যায়। তারপর রবিবারের সকালে অনন্যাকে নিয়ে মধুসূদন শপিংয়ে যায়। অনন্যা শপিং করতে করতে মধুসূদনের জন্য একটা ব্ল্যাক টি শার্ট নিল। মধুসূদন বললে, এটার কি দরকার ছিল অনন্যা? অনন্যা বলে, যাও এটা পরে এসো। মধুসূদন বলে, কেন? অনন্যা বলে, এটা তোমার জন্য। মধুসূদন বলে, না অনন্যা, আমি নেব না। অনন্যা বলে, দেখো মধুসূদন, সব কথা তুমি কেন না বলো, আমি কিছু শুনবো না, চলো। তারপর মধুসূদন টি শার্ট পরে আসে। টি শার্ট পরে মধুসূদনকে অসাধারণ লাগছিল। ফর্সা, চুল খুব হ্যান্ডসাম করে কাটা, 6 ফিট 1 ইঞ্চি লম্বা। ওকে সে টি শার্ট পরতে খুব মানিয়েছে। পরে যেন মনে হচ্ছে হ্যান্ডসাম যুবক। অনন্যা তো দেখে মুগ্ধ। অনন্যা বলে, পারফেক্ট। তারপর অনন্যা মধুসূদনকে টি শার্টটি কিনে দেয়। তারপর অনন্যা শাড়ির দোকানে ঢোকে। অনন্যা চয়েস না করতে পারায় মধুসূদন চয়েস করে এবং মধুসূদন একটি হলুদ রঙের শাড়ি পছন্দ করে দেয়। অনন্যা শাড়িটি ট্রাই করে। মধুসূদন হাঁ করে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। মনে মনে ভাবে, জীবনে এত সুন্দর নারী সে আগে দেখেনি। তারপর অনন্যা বলে, কি গো? মধুসূদন সম্বিত ফিরে পায়। তারপর অনন্যা শাড়িটি কিনে নেয়। তারপর দুজনে লাঞ্চের জন্য একটা রেস্টুরেন্টে যায়। অনন্যা ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন কষা অর্ডার দেয়। তারপর অনন্যা বলে, তুমি খাও তো চিকেন কষা। মধুসূদন বলে, হ্যাঁ। অনন্যা বলে, কি খেতে ভালোবাসো তুমি? মধুসূদন বলে, পায়েস। তারপর মধুসূদন বলে, জানো অনন্যা, যখন আমার মা অসুস্থ ছিল আমার জন্মদিনে পায়েস রান্না করে খাওয়াতো। তারপর মধুসূদনের চোখ নামিয়ে নেয়। অনন্যারও মায়া হয়। তারপর বলে, উফ, অত ভেবো না, আন্টি আবার সুস্থ হয়ে যাবে। এরপর মধুসূদনের হাতে হাত রাখে অনন্যা। তারপর মধুসূদন অনন্যার দিকে তাকায়। তারপর হঠাৎ খাবার চলে আসে। ওইটার এসে বলে, এই নিন আপনাদের খাবার। তারপর মধুসূদন এবং অনন্যা খাওয়া শুরু করে।
অনন্যা খাচ্ছিল, হঠাৎ ওর চুল হাওয়াতে ওড়ে ওর মুখের সামনে চলে আসে। মধুসূদন অবাক হয়ে তাকিয়েছিল। অনন্যা লক্ষ্য করে বলে, কি হলো মধুসূদন, কি দেখছো? খাবার পছন্দ হয়নি? মধুসূদন বলে, খুব পছন্দ হয়েছে, কিন্তু তোমার চোখের সামনে চুলটা সরাও। অনন্যা সরাতে যায়, কিন্তু পারে না। তারপর মধুসূদন ওর হাত দিয়ে ওর চুল সরিয়ে দেয়। তারপর অনন্যা হাসে, বলে থ্যাংক ইউ। তারপর দুজনে খাওয়া শুরু করলো। খাবার শেষে বিল মিটিয়ে মধুসূদন বাড়িতে অনন্যাকে পৌঁছে দিল। মধুসূদন বাড়ি গেল। তারপর ফ্রেশ হয়ে মাকে খাইয়ে একটু বসলো। হঠাৎ ওর ঘুম চলে এলো। ঘুমে ও আবার অনন্যাকে দেখে ওর ঘুম ভেঙে যায়। তারপর সারা রাত সে অনন্যাকে নিয়ে ডায়েরিতে লিখলো শুরু করে, প্রিয় অনন্যা, জানি না আমি কেন সব সময় তোমার কথা ভাবি। তুমি আমার কাছে সব থেকে সুন্দর একটা মেয়ে, যে আমার জীবনটা রঙিন করে তুলেছে। তারপর আরও অনেক কিছু। তারপর সকাল হলো। মধুসূদন ফ্রেশ হয়ে খেয়ে অনন্যাদের বাড়ি গেল এবং 1 সপ্তাহ কেটে যায়। মধুসূদন অনন্যার ভালো বন্ধু হয়ে ওঠে। একদিন রবিবার অনন্যা বলে, মধুসূদন চলো গঙ্গার ঘাট থেকে ঘুরে আসি। তারপর মধুসূদন রাজি হয়। দুজন যায়। পূর্ণিমার সুন্দর চাঁদ জলের উপর পড়ে, জলকে সুন্দর করে তুলেছে। হালকা বাতাস বইছে, অনন্যার চুলগুলো উঠছে। অনন্যা বলে, মধুসূদন তুমি তো পড়াশুনো করতে পারো। মধুসূদন বলে, কি করে? অনন্যা বলে, দেখো আমাদের বাড়ির কাজটা করো, তার সঙ্গে তুমি কলেজেও যাবে। সকালে কলেজে যাবে, শনি রবিবার আমাদের বাড়ি কাজ করবে। মধুসূদন একটু ভাবে, তারপর বলে, বেশ ভালো বলেছ। অনন্যা আরও বলে যায়, মধুসূদন নিজেকে স্টাবলিশড করো, দেখবে পড়াশুনো করার পর তুমি একটা ভালো চাকরি পেয়ে মায়ের খেয়াল রাখবে। মধুসূদন জীবনে অনেক বাধা আসবে, তা বলে নিজের কাজ কেন থামাবে? আমি সারা জীবন বেস্ট ফ্রেন্ড হয়ে তোমার পাশে আছি। তোমার যা যা হেল্প লাগবে আমাকে বলো, আমি করব। মধুসূদন বলে, থ্যাংক ইউ। অনন্যা বলে, ফ্রেন্ডশিপে থ্যাংক ইউ বলে না বোকা। তারপর অনন্যা আর মধুসূদন দুজনের হাতে হাত রাখে। তারপর বেশ কিছুক্ষণ গল্প করে, চা খায়, আড্ডা দেয়। তারপর মধুসূদন বাড়ি চলে যায়। আর অনন্যাও তারপরের দিন সকাল মধুসূদন নতুন কলেজে অ্যাডমিশনের জন্য যায়, কিন্তু ওর বয়স পেরিয়ে যায়, সমস্যা হয়। কিছুদিন পর ও একটা কলেজে জিওগ্রাফি অনার্সে ভর্তি হয় আর কয়েকটা টিউশনি শুরু করে। শনি আর রবিবার অনন্যার বাড়ি যায়, সকালে কাজ করে, বিকালে দুজন ঘুরতে যায়। একদিন শনি রবিবার সে অনন্যার বাড়ি যেতে পারে না ব্যস্ততার জন্য। তারপর একদিন মধুসূদনের পরীক্ষার রেজাল্ট বেরোয়, সে কলেজে ফার্স্ট হয়। তারপর রবিবার অনন্যার বাড়ি যায়। বাড়ি গিয়ে দেখে ওদের বাড়িটা খুব সুন্দর করে সাজানো। মধুসূদন অবাক হয়। তারপর ভেতরে ঢোকে, দেখে অনন্যার বাবা বসে। মধুসূদন বলে, কাকু অনন্যা কোথায়? মিস্টার বসু বলে, মধুসূদন তুমি আগের বার আসোনি কেন? মধুসূদন বলে, একটু ব্যস্ত ছিলাম। মিস্টার বসু বলে, ও আচ্ছা। তারপর মিস্টার বসু বলে, কেমন আছো বলো, পড়াশুনো কেমন চলছে? মধুসূদন বলে, ভালো, রেজাল্ট বেরিয়েছে, ফার্স্ট হয়েছি। মিস্টার বসু বলে, কংগ্রাচুলেশন, ভালোভাবে প্রতিষ্ঠিত হও, কোনো সাহায্য লাগলে বলো। মধুসূদন বলে, হ্যাঁ কাকু। তারপর মিস্টার বসু ডাকে অনন্যার মাকে এবং মধুসূদনকে মিষ্টি দিতে বলে। অনুরাধা দেবী আসে এবং মধুসূদন বলে, এর আগের বার আসতে পারিনি। অনন্যার মা বলে, কেন আসুনি বাবা? মধুসূদন বলে, ব্যস্ত ছিলাম কাকিমা। তারপর মধুসূদন বলে, কাকু বাড়িটা এত সাজানো কেন? অনন্যার বাবা বলে, আরে আজকে তো অনন্যার বিয়ে। আগের সপ্তাহে আমার বন্ধুর ছেলে যে আমেরিকা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ে এসছে, তার সাথে, খুব ভদ্র ছেলে জানো তো। একটা খুব বড় লজে বিয়ে ঠিক হয়েছে। বরযাত্রী 9:30টায় আসবে। আত্মীয়রা সবাই লজে গেছে। অনন্যা ঘরে রেডি হচ্ছে। জ্যাঠতুতো, মামাতো, খুড়তুতো বোনেরা ওর ঘরে আছে, যাও ঘরে। হঠাৎ অনন্যা সাজ শেষ হয়ে বাইরে এলো।
লাল বেনারসি, কপালে লাল টিপ, চন্দনের ফোঁটা, সোনার গহনা গায়ে। মধুসূদন দেখে অনন্যা বলে, কি ব্যাপার, কোথায় ছিলে? যাই হোক, এসব ছাড়ো, এসেছো যখন আমার ঘরে আসো। আজ আমার বিয়ে, ভালোভাবে খেয়ে যাবে কিন্তু, আর মজা করবে, একদম আজকে কোথাও যাবে না। তারপর অনন্যার বাবা বলে, মধুসূদন তুমি বসো, আমি আসছি। এই বলে অনন্যার বাবা ঘরে যায়। মধুসূদন কি করবে বুঝতে পারে না, তার যেন মাটি নিচের থেকে সরে গেছে। সে তাড়াতাড়ি অনন্যার বাড়ি থেকে বেরিয়ে এলো। মেঘ কালো করে জোরে বৃষ্টি এলো। মধুসূদন বৃষ্টিতে রাস্তার ধারে জোরে জোরে কাঁদতে থাকে আর ভাবে, যার জন্য এত কিছু নতুন করে জীবন শুরু করলাম, তাকে মনের কথা বলতে পারলাম না। তারপর সে রাস্তায় বসে কাঁদতে থাকে এবং বৃষ্টির জল ওর গায়ে পড়ে। মধুসূদন বলে, ভালো থেকো অনন্যা, আর আমি খুব ভালো মানুষ হব, যেরকম তুমি চেয়েছো। এই বলে সে ধীরে ধীরে বাড়ির পথে রওনা দিল।